নমস্কার বন্ধু, স্বাগত আপনাকে। আজ এই রাতটুকুতে আমরা বসেছি একটুখানি উষ্ণতা, একটুখানি শান্তি আর অনেকটা স্নিগ্ধতার গল্প নিয়ে। এই গল্পের নাম গ্রামের নফরাত আর হিন্দু মুসলমানের বন্ধুত্ব। এখন যখন গল্পটা ধীরে ধীরে এগোতে শুরু করেছে, আপনিও একটু আরাম করে বসুন। চোখ দুটো যদি ভারী হয়ে আসে, তাহলে ধীরে ধীরে বন্ধ করে ফেলতে পারেন। মনের ভেতর দিয়ে একটা গভীর শান্তি নিঃশব্দে বয়ে যেতে দিন। সব চিন্তা এই মুহূর্তে ছেড়ে দিন। একটা গভীর শ্বাস নিন, ধীরে, আর ছেড়ে দিন। এই রকম আরও অনেক শান্ত, মন ছুঁয়ে যাওয়া, ঘুম পাড়ানো গল্প শুনতে সাবস্ক্রাইব করুন সাসপেন্স নিকেতন। আপনার ঘুম হোক গভীর আর সুন্দর। এখন চলুন আমরা ঢুকে পড়ি সেই গ্রামে। কড়কড়ে ঠান্ডায় জমে থাকা একটা গ্রামের রাত। চারদিক জুড়ে ধোঁয়াটে কুয়াশা, আর সেই কুয়াশার মাঝখানে চৌরাস্তায় জ্বলছে একটা আগুন। না খুব বড়, না খুব ছোট, ঠিক যতটা হলে পাশে বসা মানুষগুলো একটু উষ্ণতা পায়। সেই আগুনের পাশে বসে আছে দুই পুরনো বন্ধু। একজনের নাম রঘুনাথ, আরেকজন সেলিম। দুজন আলাদা ধর্মের মানুষ, কিন্তু আজ এই ঠান্ডা রাতে তারা এখানে বসেনি ধর্মের জন্য। তারা বসেছে জীবনের সঙ্গে লড়াই করতে, একসাথে। আগুনের আলোয় রঘুনাথ আর সেলিম কিছুক্ষণ চুপ করে বসে থাকে। এই চুপচাপ বসে থাকাটাই যেন তাদের সবচেয়ে বড় কথা। আগুনে রাখা কাঠগুলো চটচট করে শব্দ তোলে। মনে হয় ঠান্ডার সঙ্গে লড়াই করতে করতে নিজেদের গল্প বলছে। কুয়াশার পাতলা পরত আগুনটাকে ঘিরে ধরে, কখনো আলোকে স্পষ্ট করে, কখনো আবার ঢেকে দেয়, ঠিক যেমন মানুষের মন। রঘুনাথ মাঝে মাঝে আগুনের লেলিহান শিখার দিকে তাকায়, তারপর চৌরাস্তায় গিয়ে মেশা ফাঁকা পথটার দিকে। কেউ গেলে তার ছায়া আগে দেখা যায়, তারপর মানুষটা। এই রাতে ছায়াগুলোই যেন বেশি কথা বলে। সেলিম তখনও চুপ, কিন্তু তার এই নীরবতার ভেতরে কোনো অস্বস্তি নেই। সে আগুনের দিকে হাত বাড়ায়, আবার একটু সরিয়ে নেয়। গরম আর সহ্য করার সীমা সে ভালো করেই চেনে। হঠাৎ রঘুনাথ বলে ওঠে, আজ ঠান্ডাটা একটু বেশি না? কণ্ঠে কোনো অভিযোগ নেই, শুধু একরকম স্বীকারোক্তি। সেলিম হালকা হাসে। হ্যাঁ, সে বলে, এই জন্যই বোধহয় আগুনটাও আজ বেশি কথা বলছে। সে আগুনে এক টুকরো শুকনো কাঠ ফেলে। ছোট ছোট স্ফুলিঙ্গ হাওয়ায় লাফিয়ে ওঠে, অন্ধকারে ছিটকে পড়া ক্ষুদ্র তারার মতো। চৌরাস্তাটার একপাশে মাটির দেয়ালে ঠেস দিয়ে একটা ছোট চায়ের দোকান, মঙ্গলুর। দোকানটা বন্ধ, কিন্তু সামনে রাখা লোহার কেতলি থেকে হালকা ভাপ উঠছে। মঙ্গলু ভেতরে বসে, কম্বল জড়িয়ে, দরজার ফাঁক দিয়ে তাকায়, কখনো আগুনের দিকে, কখনো এই দুই বন্ধুর দিকে। তার চোখে প্রশ্ন আছে, কিন্তু ঠোঁটে কিছু নেই। এই গ্রামের রাতগুলো জানে, কিছু প্রশ্ন চুপ থাকলেই বেশি ভারী হয়। মঙ্গলু আর বেশি চুপ থাকতে পারে না। ভেতর থেকে আলতো করে গলা খাঁকারি দেয়, যেন নিজের উপস্থিতিটা মৃদুভাবে মনে করিয়ে দেয়। চা ঠান্ডা হয়ে যাবে। কথাটা সে কারোর দিকে ছুড়ে দেয় না, হাওয়ায় ছেড়ে দেয়। সেলিম উঠে দাঁড়ায়, খুব সাবধানে পা ফেলে। কাঁচা মাটিতে হালকা পিচ্ছিল ভাব। কেতলি থেকে চা ঢালা হয় মাটির কুলহড়ে, ভাঁপ ওঠে, আর সেই ভাঁপের সঙ্গে চায়ের গন্ধ ঠান্ডাটাকে কিছুক্ষণের জন্য পেছনে ঠেলে দেয়। প্রথম কুলহড়টা রঘুনাথের দিকে বাড়িয়ে দেয়। নাও, আগে তুমি। রঘুনাথ কুলহড়টা নেয়। গরম মাটির ছোঁয়ায় তার আঙুলে হালকা শিহরণ। সে দু হাতে ধরে রাখে কুলহড়টা, ঠিক যেন কোনো ভরসাকে ধরে আছে। ধন্যবাদ। শব্দটা খুব সাধারণ, কিন্তু এই রাতে সাধারণ লাগে না। প্রথম চুমুকেই দুজনের শ্বাসের ভেতর গরম ঢুকে পড়ে।
কিছু মুহূর্তের জন্য পৃথিবীটাই টুকুতেই সীমাবদ্ধ হয়ে যায়। আগুন, কুয়াশা, চা আর বন্ধুত্ব। কিন্তু চৌরাস্তাটার নীরবতা পুরোপুরি নিখুঁত নয়। দূরের অন্ধকারে দুটা ছায়া থেমে থাকে, ফিসফাস হয় খুব ধীরে। একটা ছায়া আরও একটু এগিয়ে আসে, যেন দেখতে চায় আগুনের পাশে কারা বসে আছে। কুয়াশা মুখ ঢেকে রাখে, কিন্তু চোখ ঢাকতে পারে না। কৌতূহল আর সামান্য সন্দেহ। রঘুনাথ অজান্তেই শালটা একটু টেনে নেয়। সে বুঝতে পারে এটা শুধু ঠান্ডা নয়, হাওয়ায় আরও কিছু মিশে আছে। সে সালিমের দিকে তাকায়, সালিমও তাকায়। দৃষ্টি মিলিত হয়, কিন্তু তার মুখে একটুও বদল নেই। এই রাতগুলো সে চেনে। রাত প্রশ্ন করে, কিন্তু উত্তর চায় না। সেলিম খুব ধীরে বলে, যেন কথাটা আগুনের জন্য, হাওয়ার জন্য নয়। বাড়িতে কিছু বলেছে? রঘুনাথ কুলহরের শেষ চুমুকটা নেয়, তারপর মাটিতে নামিয়ে রাখে। বলেছে তো অনেক কিছুই, সে বলে, কিন্তু আমি শুনতে পারিনি। এই কথা বলতে বলতে সে আগুনের দিকে তাকায়। শিখাগুলো একবার লম্বা হয়ে ওঠে, তারপর আবার নুয়ে পড়ে, যেন ভেতরের কথা শুনে ফেলেছে। মংলু দূর থেকে আলতো করে কাশে, নিজের উপস্থিতি জানান দিতে। আজ অনেকক্ষণ বসবে নাকি? সে জিজ্ঞেস করে। প্রশ্নটা সহজ, কিন্তু তার ভেতরে একাধিক স্তর লুকোনো। যতক্ষণ আগুন আছে, সেলিম বলে। আর আগুন নিভে গেলে? মংলু আবার বলে। এইবার রঘুনাথ সেলিমের দিকে তাকায়। সেলিম হালকা হাসে, তবু গরমটা মনে থাকবে। এই কথার পর কুয়াশা আরও ঘন হয়ে আসে। দূরের ক্ষেতে কিছু একটা নড়ে ওঠে, শুকনো পাতার খসখস শব্দ। হাওয়া দিক বদলায়, আর আগুনের ধোঁয়া কিছুক্ষণের জন্য রঘুনাথের মুখ ঢেকে ফেলে। তার চোখে জল এসে যায়। ধোঁয়ার জন্য নাকি অন্য কোনো কারণে বোঝা কঠিন। সে চোখ মুছে নেয়, আর ঠিক তখনই ভেতরে ভেতরে একটা প্রশ্ন আবার মাথা তোলে। লোক কি বলবে? প্রশ্নটা ভারী, কিন্তু তার সামনে বসে থাকা সেলিম এই প্রশ্নের থেকেও আরও সত্যি। এই আগুনের পাশে বসে থাকা এই বন্ধুত্ব এখনও কোনো ঘোষণা দেয়নি, না কোনো প্রতিশ্রুতি, না কোনো চ্যালেঞ্জ। শুধু ঠান্ডা রাতের মধ্যে একসঙ্গে বসে থাকা, এইটুকুই। কিন্তু গ্রাম জানে, এমন আগুন অনেক দূর পর্যন্ত আলো দেয়, আর আলোকে সব চোখ সহ্য করতে পারে না। রাত ধীরে ধীরে নিজের শ্বাস আরও গভীর করে। চৌরাস্তাটা একই থাকে, কিন্তু আগুনের ভেতরে, কুয়াশার ওপারে, দুজন মানুষের মাঝখানে একটা গল্প নিঃশব্দে জন্ম নিতে থাকে। ভোর হওয়ার আগেই ঠান্ডাটা আরও একটু বাড়ে। রাতের বাকি অন্ধকারে গ্রামটা যেন শ্বাস আটকে পড়ে থাকে। কাঁচা পথে জমে থাকা শিশির চাঁদের আলোয় রূপোর মতো ঝিলমিল করে। ক্ষেত থেকে ওঠা ঠান্ডা হাওয়া সোজা বুকের ভেতর ঢুকে যায়। চৌরাস্তার আগুনটা এখনো জ্বলছে। শিখা ছোট হয়ে এসেছে, কিন্তু ভেতরে ভেতরে অঙ্গারগুলো জেগে আছে। ঠিক যেমন কিছু কথা ভেতরে ভেতরে জ্বলে থাকে। রঘুনাথ শালটা কাঁধে আরো ভালো করে জড়ায়। সারা রাত বসে থাকার পর শরীরটা একটু শক্ত হয়ে গেছে। সে চারপাশে তাকায়। চৌরাস্তাটা আর ফাঁকা নয়। কিছু লোক এদিক ওদিক দাঁড়িয়ে আছে, আগুনের দিকে সরাসরি না তাকিয়ে, তবু সব কিছু দেখছে। নজরগুলো চুপ, কিন্তু তাদের পেছনে অনেক প্রশ্ন দাঁড়িয়ে। সেলিম এটা আগেই টের পেয়েছে। সে চুপচাপ বসে থাকে, যেন জানে প্রতিটা সকাল কিছু না কিছু নিয়ে আসে। কখনো রোদ, কখনো খোঁচা। সে আগুনে আরেকটা শুকনো কাঠ রাখে। কাঠটা চটচট করে ওঠে, আর কয়েকটা স্ফুলিঙ্গ হাওয়ায় ভেসে যায়।
আজ লোকজন বেশ তাড়াতাড়ি জেগে গেছে, সেলিম বলে, এমনভাবে যেন আবহাওয়ার কথা বলছে। রঘুনাথ চোখ না তুলে বলে, ঘুম সবার আসে না। তার কণ্ঠে ক্লান্তি আছে, কিন্তু এই মুহূর্তে ভয় নেই। মংলু দোকানের দরজাটা আধখানা খুলে ফেলেছে। ভেতরে অন্ধকার, কিন্তু চুলোর ওপর কেতলি ফুটতে শুরু করেছে। ভাপের সরু রেখা বাইরে বেরিয়ে হাওয়ায় মিলিয়ে যায়। মংলু তাকায়, আগুনের দিকে, তারপর লোকগুলোর দিকে। তার ভ্রু দুটো অজান্তেই কুঁচকে যায়। আজ চা বেশি লাগবে, সে নিজের মনেই বলে, কিন্তু কথাটা সবার জন্যই। প্রথম কুলহরটা বেরোতেই একজন লোক এগিয়ে আসে। কুলহর হাতে নেয়, কিন্তু চুমুক দেওয়ার আগে তার চোখ চায় রঘুনাথ আর সেলিমের দিকে। নজরটা কিছুক্ষণ থেমে থাকে, তারপর সে ঘুরে যায়, কিছু না বলেই একপাশে সরে দাঁড়ায়। রঘুনাথ দেখে, তার আঙুল নিজে থেকেই মুঠো হয়ে আসে। সে আগুনের দিকে তাকায়, যেন উত্তরটা ওখানেই আছে। ভাবো না, সেলিম খুব আস্তে বলে, যেন কথাটা রঘুনাথের কানে নয়, আগুনের কাছে রেখে যাচ্ছে। চা ঠান্ডা হয়ে যাবে। রঘুনাথ হালকা হাসে, হাসিটা সম্পূর্ণ নয়। চা তো আবার গরম করা যায়, সে বলে। তারপর একটু থেমে যোগ করে, কথা সব সময় না। সেলিম আর কিছু বলে না। সে জানে কিছু বাক্য শেষ না করাই ভালো। এই সময় চৌরাস্তায় একটা পরিচিত হাঁটার শব্দ শোনা যায়। ভৈরব সিং আসছে। তার চলনে আত্মবিশ্বাস, এমন আত্মবিশ্বাস যা নিজের সঙ্গে আরও কয়েকটা দৃষ্টি টেনে আনে। সে এসে আগুনের দিকে তাকায়, তারপর ইচ্ছে করেই নজর রাখে রঘুনাথ আর সেলিমের ওপর। তার ঠোঁটে একটা হালকা হাসি। হাসি নয়, যেন হিসাব। আজ ঠান্ডা তেমন নয়, সে জোরে বলে। মংলু চোখ নামিয়ে উত্তর দেয়, ঠান্ডা তো প্রতি বছরই পড়ে। ভৈরব সিং কুলহর তোলে, এক চুমুক নেয়। হ্যাঁ, সে বলে, কিন্তু কিছু ঠান্ডা বছরের সঙ্গে সঙ্গে বাড়ে। কথাটা হাওয়ায় ঝুলে থাকে। কেউ কারোর দিকে তাকায়, কেউ হেসে উঠতে চায়, কিন্তু হাসি বেরোয় না। রঘুনাথের বুকের ভেতর হঠাৎ ধক করে ওঠে। সে সেলিমের দিকে তাকায়। সেলিমের চোখ শান্ত, ঠিক যেমন রাতেও ছিল। সে কুলহর তোলে, ভৈরব সিংয়ের দিকে না তাকিয়েই চা খায়। এই ছোট্ট কাজটাই সব কিছু বদলে দেয়। চৌরাস্তায় এখন আর চোখ লুকোচ্ছে না। সূর্যটা এখনো পুরো ওঠেনি, কিন্তু দিনের উপস্থিতি আর লুকিয়ে নেই। রঘুনাথের মাথার ভেতর একটাই প্রশ্ন ঘুরে ফিরে আসে, এখন কি করবে সে? সে উঠে দাঁড়ায় না, চলে যায় না, শুধু বসে থাকে। এই বসে থাকাটাই এখন একটা সিদ্ধান্ত। ভৈরব সিং আবার কথা বলে না। সে বুঝে গেছে, কিছু মুহূর্তে চুপ থাকাটাই সবচেয়ে জোরালো কথা। মংলু আগুনের পাশে দাঁড়িয়ে দুহাত ঘষে। সে চারদিকে তাকায়, কে থাকবে, কে সরে যাবে। গ্রামের সকাল এই সব হিসাবই করে। জাফর চাচা ধীরে উঠে দাঁড়ান, লাঠিটা মাটিতে ঠেকিয়ে বলেন, আমি ঘুলে আসছি। কেউ থামায় না, কেউ জিজ্ঞেসও করে না, কোথায়। সবাই জানে তিনি এখন গ্রামটাকেই একবার ঘুরে দেখবেন। রঘুনাথ তখন সেলিমের দিকে তাকায়। চোখে প্রশ্ন নেই, শুধু নিশ্চিত হওয়া। সেলিম খুব হালকা করে মাথা নাড়ে। থাকা যাবে, এই জায়গাটা ছেড়ে যাওয়ার নয়। রঘুনাথ একটা গভীর শ্বাস নেয়। হাওয়ার সঙ্গে ভেতরের কাঁপুনিটাও বেরিয়ে যায়। সে আগুনে আরেকটা কাঠ রাখে। শিখা একটু সোজা হয়ে দাঁড়ায়। এটা কোনো ঘোষণা নয়, কোনো চ্যালেঞ্জও নয়, শুধু নিজের জায়গায় নিজের মতো করে থেকে যাওয়া। চৌরাস্তায় দাঁড়িয়ে থাকা কয়েকজন লোক এটা দেখে। কেউ মুখ ঘোরায়, কেউ থামে। একটা বৃদ্ধ লোক ধীরে করে বসে পড়ে আগুনের একটু দূরে।
তারপর আরেকজন। কথা নেই, কিন্তু বসা বাড়ে। ভৈরব সিং দূরে দাঁড়িয়ে এই দৃশ্যটা দেখে। তার চোখে এই প্রথম একটু হিসাবের ভুল। সে বুঝে যায় আগুনটা আর শুধু দুজনের নেই। রঘুনাথ আগুনের দিকে তাকিয়ে ভাবে, লোক কি বলবে এই প্রশ্নটা আজও আছে, কিন্তু তার পাশে বসে থাকা সেলিমের উপস্থিতি আজ সেই প্রশ্নের চেয়েও ভারী। দিন পুরোপুরি জেগে ওঠে। চৌরাস্তাটা আগের মতোই, কিন্তু তার ভেতরে একটা রেখা টানা হয়ে গেছে, দেখা আর না দেখার মাঝে। আর সেই রেখার এক পাশে এই আগুনটা চুপচাপ জ্বলতেই থাকে। দিন পুরোপুরি উঠে এসেছে, কিন্তু গ্রামটা যেন এখনো চোখ মেলেনি। ঘরের ভেতর থেকে কথা বেরোচ্ছে না, কিন্তু দেওয়ালের আড়ালে ফিসফিসানি জমতে শুরু করেছে। কুয়োর ধারে দুজন নারী কথা বলছিল। রঘুনাথের নাম আলতো করে উচ্চারিত হল, তারপর থেমে গেল। বাজারের পথে দুটো লোক মুখোমুখি হয়ে কথা শুরু করল, শেষ করল চোখাচোখি দিয়ে। কেউ কিছু জিজ্ঞেস করছে না, কিন্তু সবার কানে একই প্রশ্ন ঘুরছে, এই আগুনটা কতদিন জ্বলবে? চৌরাস্তায় রঘুনাথ আর সেলিম এখনো বসে আছে। কেউ কাছে আসছে না, কেউ তাড়িয়ে দিচ্ছেও না। এই মাঝামাঝি অবস্থাটাই সবচেয়ে ভারী। মংলু দোকানের সামনে দাঁড়িয়ে হাত দিয়ে মুখ মোছে। সে বোঝে আজ চা কম বিকবে, কথা বেশি। একটা ছেলে দৌড়ে এসে থামে, তারপর আবার দৌড়ে চলে যায়। খবর ছড়াচ্ছে, কিন্তু মুখ নেই। জাফর চাচা দূরে দাঁড়িয়ে এই সব দেখেন। তিনি কিছু বলেন না, কিন্তু তার চোখে একটা পুরনো অভিজ্ঞতার ছায়া। এই গ্রাম এর আগেও এমন নীরবতা দেখেছে, আর জানে এই নীরবতা বেশিদিন চুপ থাকে না। রঘুনাথ আগুনের দিকে তাকিয়ে হাত বাড়ায়। আজ আগুনটা আর শুধু উষ্ণ নয়, এটা এখন একটা চিহ্ন। সেলিম ধীরে বলে, শব্দ আসছে। রঘুনাথ শোনে, হ্যাঁ, হাওয়ার ভেতরে কিছু একটা নড়ছে। ফিসফিসানি এখন আর শুধু কথা নয়, এটা কিছু হওয়ার আগের শব্দ। ফিসফিসানিগুলো এখন আর আড়ালে থাকে না। দুজন লোক চৌরাস্তায় থামে, আগুনের দিকে না তাকিয়ে তবু তাকায়। কাল রাতেও ছিল। একজন বলে, শব্দটা খুব নিচু কিন্তু পরিষ্কার। রোজ রোজ। আরেকজন যোগ করে, কথাগুলো হাওয়ায় ঝুলে থাকে, তারপর ধীরে ধীরে দৃষ্টি হয়ে যায়। মঙ্গুলু দোকানের সামনে দাঁড়িয়ে এবার আর মুখ ঘোরায় না। সে বলে, চা চাইলে বসুন, না চাইলে থামুন। এই থামুন শব্দটা আজ একটু ভারী। ভৈরব সিং আবার দেখা দেয়। সে ভিড়ের প্রান্তে দাঁড়ায়, মাঝখানের নয়, কিন্তু বাইরে থেকেও নয়। তার চোখে আজ তাড়াহুড়ো নেই, আছে হিসাব। বন্ধুত্বে আমার আপত্তি নেই, সে বলে, কণ্ঠটা মসৃণ। কিন্তু রীতিরও একটা কথা আছে। রঘুনাথ উঠে দাঁড়ায় না। সে আগুনের পাশে বসেই বলে, রীতি মানুষ বানায়, মানুষ রীতি নয়। কথাটা কোনো চ্যালেঞ্জ নয়, শুধু সরল। ভিড়ের মধ্যে একটা শ্বাস আটকে যায়। সেলিম ধীরে উঠে দাঁড়ায়। তার কণ্ঠ শান্ত কিন্তু স্পষ্ট। ভয় থাকলে নাম নিন, সে বলে, আর ভয় না থাকলে আমাদের বসতে দিন। একটা মুহূর্ত পুরো চৌরাস্তা চুপ করে যায়। তারপর একজন বৃদ্ধ এগিয়ে আসে। আমিও বসব, সে বলে। আরেকজন, তারপর আরেকজন। কেউ ঘোষণা দেয় না, কেউ হাত তোলে না, শুধু আগুনের চারপাশে জায়গা ভরে। ভৈরব সিং দেখছে, তার চোখে এই প্রথম অস্বস্তি। সে বুঝে যাচ্ছে ফিসফিসানি নাম নিয়েছে, আর নাম নেওয়ার পর নীরবতার আগের মতো থাকে না। রঘুনাথ আগুনের দিকে তাকায়।
শিখাগুলো স্থির। সেলিম পাশে দাঁড়িয়ে। চৌরাস্তা জানে এখন আর পিছু হটা নেই। চৌরাস্তাটা হঠাৎ খুব ছোট হয়ে যায়। মানুষগুলো কাছে আসে, কিন্তু কেউ কথা বাড়ায় না। এই নীরবতাই এখন সবচেয়ে জোরে কথা বলছে। মংলু কেতলির পাশে দাঁড়িয়ে হাতটা একটু কাঁপতে থাকা অবস্থায় আর এক কুলহর তোলে, কিন্তু সে ঢালতে পারে না। ভিড়ের ভেতর থেকে একটা কণ্ঠ ভেসে আসে। কে বলেছে বোঝা যায় না। এটা ঠিক নয়। শব্দটা পাথরের মতো ছোড়া হয়। তারপর আরেকটা শব্দ, একটা মাটির কুলহর মাটিতে পড়ে ভেঙে যায়। খানিকটা চা ছিটকে পড়ে, ভাপ উঠে আসে। এই ভাঙার শব্দটা চৌরাস্তায় অনেকক্ষণ ঘুরে বেড়ায়। মংলু সরে দাঁড়ায়, তার মুখ ফ্যাকাশে। কেন? সে শুধু এইটুকুই বলে। রঘুনাথ উঠে দাঁড়ায়। সে চেঁচায় না, হাত তোলে না, শুধু বলে, কে ভাঙল? কেউ উত্তর দেয় না। চোখগুলো সরে যায়, পা দুটো পিছিয়ে আসে। সেলিম নিচু হয়ে ভাঙা কুলহরের টুকরোগুলো তোলে। একটা ধারালো প্রান্তে তার আঙুল কেটে যায়। এক ফোঁটা রক্ত মাটিতে পড়ে। সে কাপড় বের করে আলতো করে বেঁধে নেয়। ভুল কখনো কখনো ইচ্ছাকৃত হয়, সে শান্ত গলায় বলে। এই কথার পর আর কেউ হাসে না। জাফর চাচা এগিয়ে আসেন, তার কণ্ঠ ভারী। এতটাই যথেষ্ট, তিনি বলেন। ঠিক তখনই ভিড়ের দিক থেকে একটা ছোট পাথর আগুনের পাশে এসে পড়ে। শিখাগুলো দুলে ওঠে, কিন্তু নিভে যায় না। ভৈরব সিং দূরে দাঁড়িয়ে এই সব দেখে। তার মুখে একটা সন্তুষ্টির ছায়া। মংলু পিছিয়ে যায়। আজ দোকান বন্ধ, সে বলে। এই কথার সঙ্গে সঙ্গেই মানুষ দুদিকে ভাগ হয়ে যায়। কিছু সামনে থাকে, কিছু পিছিয়ে যায়। রঘুনাথ সেলিমের দিকে তাকায়। কোনো কথা হয় না, কিন্তু সিদ্ধান্ত স্পষ্ট। আজ রাগ নয়, সংযম। আগুনটা এখনো জ্বলছে, কাঁপছে, কিন্তু টিকে আছে। আর এই চৌরাস্তা জানে আজ শুধু কুলহর ভাঙেনি, কিছু বিশ্বাসও ফাটল ধরেছে। ভাঙার শব্দটা থেমে গেলে চৌরাস্তায় আরেক রকম নীরবতা নামে। এটা আগের মতো নয়, এটা এমন নীরবতা যার ভেতরে মানুষ নিজের কণ্ঠটা নিজেই শুনতে পায়। ভিড়টা ধীরে ধীরে আলগা হয়। কেউ কিছু না বলে দুপা সরে যায়। কেউ আবার এক জায়গায় দাঁড়িয়ে থাকে, যেন বুঝতে চাইছে এখন কি করা উচিত। মংলু ভাঙা কুলহরের টুকরো একটা কাপড়ে জড়িয়ে রাখে। তার চোখে রাগ নেই, শুধু ক্লান্তি। কাল নতুন কুলহর আনব, সে নিজেকেই বলে, কিন্তু কথাটা সবার কানে পৌঁছে যায়। জাফর চাচা আগুনের দিকে তাকিয়ে থাকেন। শিখাগুলো ছোট কিন্তু স্থির। আগুন নেভেনি, তিনি বলেন, এটাই আজকের কথা। কিছু লোক চুপচাপ মাথা নাড়ে। ভৈরব সিং আর দাঁড়িয়ে থাকে না। সে ধীরে ধীরে ভিড়ের আড়ালে মিশে যায়, কোনো ঘোষণা ছাড়া, কোনো বিদায় ছাড়া। তার যাওয়াটা খেয়াল করা যায়, কিন্তু ডেকে রাখা হয় না। রঘুনাথ আগুনের পাশে বসে পড়ে। তার কাঁধে সারাদিনের ভার। সেলিম তার পাশে বসে। কোনো প্রশ্ন নেই, কোনো আশ্বাসও নেই, শুধু থাকা। কিছুক্ষণ পর একজন লোক আগুনের কাছে এগিয়ে আসে। সে কিছু বলে না, শুধু হাত বাড়িয়ে উষ্ণতা নেয়। তারপর আরেকজন। চা নেই, কথা নেই, কিন্তু বসা বাড়ে। চৌরাস্তাটা আস্তে আস্তে নিজের জায়গাটা ফিরে পেতে শুরু করে। রাত আরও গভীর হয়, কিন্তু এই গভীরতায় একটা আলাদা অনুভব আছে। ভাঙার পরেও সব শেষ হয়ে যায় না। কিছু জিনিস ভেঙে গিয়ে আসলে স্পষ্ট হয়। রঘুনাথ আগুনের দিকে তাকিয়ে ভাবে, আজকের রাতটা সহজ ছিল না,
কিন্তু প্রয়োজনীয় ছিল। সেলিম খুব আস্তে বলে, কাল দেখা হবে? রঘুনাথ মাথা নাড়ে। হ্যাঁ, সে বলে, কাল। এই কালের ভেতরে ভয়ও আছে, আশাও আছে। চৌরাস্তা এই দুটোই চেনে, আর জানে গল্পটা এখনো শেষ নয়। রাত কেটে যায়, কোনো শব্দে নয়, ধীরে, নিঃশব্দে। ভোরের আলো গ্রামের মাথার ওপর আলতো করে নামতে থাকে। কাঁচা গলিতে বৃষ্টির পরের নরম ভেজা ভাব, মাটির গন্ধে একটা নতুন শুরু লুকিয়ে। রঘুনাথ বাড়ির উঠোনে বেরোয়। ইন্দ্রকাকি তুলসীতে জল দিচ্ছে। সে তাকিয়ে থাকে। আজ তাদের চোখে ভয় নেই। চা খেয়ে যাস, তিনি বলেন। কথাটা আদেশ নয়, একটা স্বস্তির ইশারা। চৌরাস্তায় মঙ্গলু দোকান খুলছে। কেতলিটা বসানো, কিন্তু আগুনটা আজ ধীরে। আজ কুলহর সব ঠিক আছে, সে হালকা হেসে বলে। জাফর চাচা পিপুলের তলায় বসে, লাঠিটা পাশে রাখা। রাত লম্বা ছিল, কিন্তু সকাল পরিষ্কার। সেলিম আসে, তার হাঁটা শান্ত। রঘুনাথের পাশে বসে, কোনো ব্যাখ্যা নেই। চা আসে, এইবার হাতে কাঁপুনি নেই। দূর থেকে ভৈরব সিংকে দেখা যায়। সে কাছে আসে না, কিন্তু দূরেও সরে যায় না। এক মুহূর্ত থামে, তারপর মাথা নিচু করে একপাশে দাঁড়ায়। কেউ কিছু বলে না, কিন্তু এই নীরবতায় কিছু ঠিক হয়ে যায়। চৌরাস্তা আবার নিজের মতো। আগুন জ্বলে, ছোট, স্থির। রঘুনাথ হাত বাড়ায়, উষ্ণতা অনুভব করে। সেলিম বলে, গরমটা আজ আলাদা। রঘুনাথ মাথা নাড়ে। হ্যাঁ, ভয়ের নয়। মন্দিরের ঘণ্টা বাজে, এইবার বাধা ছাড়া। গ্রামটা একটা দীর্ঘশ্বাস নেয়। সব প্রশ্নের উত্তর মেলে না, সব ক্ষত সারে না। কিন্তু আজ দুটি মানুষ একই আগুনের পাশে নির্ভয়ে বসে থাকতে পারে। এইটুকুই এই সকালের সত্য। আর চৌরাস্তা জানে, বন্ধুত্ব কোনো ঘোষণা নয়, ওটা প্রতিদিনের মতো চুপচাপ বাঁচিয়ে রাখতে হয়।